আজকে যেটা পড়ব সেটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে মানে অ্যানিম্যালসের ক্ষেত্রে তার মুভমেন্ট এবং লোকোমোশন, মানে প্রাণীদের ক্ষেত্রে চলন এবং গমন। অ্যাকচুয়ালি প্রাণীদের ক্ষেত্রে মুভমেন্ট যেটা বলা হয়, চলন যেটা অ্যাকচুয়ালি বলা হয়, সেটা হচ্ছে কোনো এক জায়গায় বসে থেকে যদি আমরা বডি পার্টের মুভমেন্ট করি তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে মুভমেন্ট। যেমন দেখো এইখানেতে এই ছবিটাতে দেখানো হচ্ছে একজন চাইল্ড, সে বসে বসে বই পড়ছে। তাহলে যখন বই পড়ছে তখন দেখো তার অ্যাকচুয়ালি প্রত্যেকটা লাইন পড়ার সময় তার আই বলের মুভমেন্ট হচ্ছে, বা যখন সে পাতা উল্টাচ্ছে তখন পাতা উল্টানোর সময় হাতের মুভমেন্টের থ্রু দিয়ে সে পাতাটা উল্টাচ্ছে। তো এটা হচ্ছে মুভমেন্ট। আর লোকোমোশন মানে হচ্ছে যখন কোনো সময় দেখা যায় যে টোটাল এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে। যেমন দেখো যখন কোনো সময় অ্যাকচুয়ালি কোনো একটা ছোটো শিশু ছোটাছুটি করছে, বা যে কোনো আউটডোর গেম যখন ক্রিকেট ফুটবল এগুলো যখন খেলছে, সেগুলো সবই হচ্ছে অ্যাকচুয়ালি লোকোমোশন বা গমন যেটাকে বলা হয়। তাহলে অ্যাকচুয়ালি অ্যানিম্যালের ক্ষেত্রে মুভমেন্ট লোকোমোশন দুটোই খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি। তারা যেহেতু অ্যাকচুয়ালি অটোট্রপ নয়, নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না, সেই জন্য খাবার কালেক্ট করার জন্য তাদের একদিক থেকে অন্যদিকে যেতে হয়। এবার আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি বিভিন্ন অ্যানিম্যালসের মধ্যেতে এই যে লোকোমোশন যে প্রসেসটা দেখা যায়, যে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা স্থান পরিবর্তন করতে পারে, তারা গমন করে, তাদের পারপাসগুলো কী কী, যে কেন এই জিনিসগুলো হয়। প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে শেল্টার, যে বিভিন্ন প্রাণী তারা বসবাস তৈরি করার জন্য বা বাসা তৈরি করার জন্য তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করার দরকার পড়ে। সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে ফুড কালেকশান, ফুড খাবার খাওয়ার জন্য তারা যেহেতু অটোট্রপ নয় হেটারোট্রপ, তাহলে অন্যদের কাছ থেকে তাকে খাবার অ্যাকচুয়ালি কালেক্ট করতে হয়। তো সেই খাবার সংগ্রহের জন্য বা খাবার কালেকশানের জন্য তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। থার্ড হচ্ছে রিপ্রোডাকশান। দেখা যায় যে বেশ কিছু অ্যানিম্যালস আছে যারা অ্যাকচুয়ালি মাইগ্রেটারি, যে অ্যাকচুয়ালি তারা কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় আসে তারা ডিম পাড়ার জন্য। তো যেমন দেখা যায় যে সাইবেরিয়া থেকে শীতকালেতে প্রচুর পাখি উড়ে আসে আমাদের দেশেতে এবং তারা ডিম পাড়ে। ঠিক সেরকম দেখা যায় যে বর্ষাকালেতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ সমুদ্রের জল থেকে অ্যাকচুয়ালি নদীর জলের ভেতরে ঢোকে, গঙ্গার মধ্যে দিয়ে বা পদ্মার মধ্যে দিয়ে চলে আসে, এবং তারা আসে কিসের জন্য? ডিম পাড়ার জন্য। এবার এদের এইরকম টাইপের মাইগ্রেট করার পেছনে কারণ হচ্ছে যে এরা অ্যাকচুয়ালি যে এনভায়রনমেন্টটাতে থাকে সেই এনভায়রনমেন্টটা যে যখনই ছোট অ্যাকচুয়ালি চাইল্ড তৈরি হবে তখন সেইখানকার এনভায়রনমেন্টটা সেই সময় দেখা যায় ওদের জন্য ফেভারেবল হয় না, বা সেখানে শত্রু অ্যানিম্যালের সংখ্যা হয়তো অনেক বেশি। তো সেই কারণে ছোটদেরকে বাঁচানোর জন্য ওরা যেটা করে সেটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করে চলে আসে। তো রিপ্রোডাকশানও একটা পারপাস যার জন্য মাইগ্রেশন দেখাইছে। অন্যদিকে দেখো প্রে প্রিডেটর রিলেশনশিপ। অ্যাকচুয়ালি আমরা জানি যে প্রত্যেকটা অ্যানিম্যালই তারা কিন্তু খাদ্য খাদক, প্রাণীরা খাদ্য খাদক ইন্টারাকশান বা প্রে প্রিডেটর ইন্টারাকশানের থ্রু দিয়ে তারা কিন্তু ফুড চেনেতে একে অপরের সাথে কানেক্টেড। তাহলে যে কোনো সময় যে কোনো প্রে, যে কোনো অ্যাকচুয়ালি শিকার, সে নিজেও বাঁচার জন্য, কোনো শিকারী প্রাণীর হাত থেকে বাঁচার জন্য সেও দেখো অ্যাকচুয়ালি মানে ওর মানে বাঁচার জন্য সেও কিন্তু তারও কিন্তু লোকোমোশন বা গমন দরকার। আবার কোনো প্রিডেটারকে মানে কোনো প্রিডেটারের সেও কিন্তু সবসময় চাইবে যে প্রেকে ক্যাচ করতে, এবং তার জন্যও কিন্তু তার সবসময় লোকোমোশন সেটা দেখতে পাওয়া যাবে। সুতরাং প্রে প্রিডেটার রিলেশনশিপের জন্য অ্যাকচুয়ালি সেখানে কিন্তু লোকোমোশন এই প্রপার্টিটা দেখা যায়। আর এটা ছাড়াও আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ফেভারেবল ক্লাইমেট, যে কোনো একটা জীব সবসময় কি চায় যে একটা উত্তম পরিবেশে থাকতে। কারণ অনেক সময় দেখা যায় যে বনভূমিতে হয়তো দেখা গেলো ফরেস্ট ফায়ার হলো, দাবানল হলো, তাহলে সেখান থেকে একটা ভালো জায়গাতে চলে যাওয়ার চেষ্টা সবসময় সব অ্যানিম্যালই কিন্তু করে। তাহলে তারা সবসময় একটা সেফ জায়গাতে চলে যাওয়ার যে চেষ্টা করছে ফেভারেবল ক্লাইমেটে। বা দেখা যায় যে আমাদেরও দেখবে যে হয়তো কোনো সময় দিনের বেলাতে প্রচণ্ড রোদ রয়েছে, আমরা সবসময় চেষ্টা করি ছায়ার কোনো জায়গাতে যেতে, বা হঠাৎ রাস্তা দিয়ে যেতে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তখন আমরা চেষ্টা করি কোথাও একটা শেডের তলায় চলে যেতে। তাহলে ফেভারেবল ক্লাইমেট বা ফেভারেবল এনভায়রনমেন্টে অ্যাকচুয়ালি যাওয়ার জন্যও কিন্তু মাইগ্রেশন, এটাও এই মানে লোকোমোশন এটাও কিন্তু দেখায়। আর অন্য
অন্যদিকে দেখো এই যে শীতকালেতে এই যে পাখিগুলো মাইগ্রেট করে চলে আসছে এক জায়গা থেকে এক জায়গায়, তাহলে ওই পরিবেশ থেকে বাঁচার জন্য তারা কিন্তু আলটিমেটলি আসছে। তাহলে সেটাও কিন্তু মাইগ্রেশন যেটা আমরা বলছি যে সাইবেরিয়ার পাখিগুলো, সেটাও কিন্তু এক ধরনের, দেখো ওই মাইগ্রেশনের কারণ কিন্তু ফেভারেবল ক্লাইমেটেতে অ্যাকচুয়ালি আসা। তাহলে এই সমস্ত পারপাস যেগুলো, সেগুলো কিন্তু লোকোমোশনের মধ্যেতে আমরা দেখতে পাই। এবার কিছু অ্যাকচুয়ালি অর্গানিজমের লোকোমোশন সম্পর্কে পড়বো আমরা। তার মধ্যে সবার প্রথম সবথেকে সিম্পল টাইপ অফ লোকোমোশন যার মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা আমরা একটা জানি যে অ্যামিবা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম, এককোষী জীব, এবং এরা সিউডোপোডিয়ার থ্রু দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। সিউডোপোডিয়া যেটা রয়েছে, সিউডোপোডিয়া হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় দেবে বাংলায় ক্ষণপদ। যে সিউডোপোডিয়া যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে যে অ্যামিবা যেদিকে যেতে চায় সেই দিকে তার বডির একটা পার্টের এক্সটেনশান সে সেদিকে বাড়িয়ে দেয়, এবং তার সাইটোপ্লাজমিক এই যে এক্সটেনশনটা হয়, তাহলে সেইটার থ্রু দিয়ে সে একদিক থেকে অন্য দিকে যায়। এবার যেদিকে সে যেতে চাইবে সেই দিকেই সাইটোপ্লাজমিক এক্সটেনশনটা সে কিন্তু দেখাবে। তাহলে সেই জন্য সিউডোপোডিয়া সবসময় তাকে কি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় তাকে লোকোমোট করতে হেল্প করে। এবার এদের এই যে সিউডোপোডিয়া ফরমেশন বা এদের যে লোকোমোশন অ্যাকচুয়ালি যেটা এরা দেখায়, তো এদের এই লোকোমোশনটাকে ডিসকভার করা, মানে এই লোকোমোশনটাকে ডেসক্রাইব করার জন্য অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের হাইপোথিসিস আছে, বিভিন্ন রকমের সূত্র আছে। তো তার মধ্যে সবথেকে পপুলার যে হাইপোথিসিসটা, সেটাকে বলা হয় সল জেল হাইপোথিসিস। অ্যাকচুয়ালি কি হয়, দেখা যায় যে কোনো সেলের ক্ষেত্রে এটা দেখা যায়, ন্যাচারালি অ্যামিবার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। অ্যামিবা হচ্ছে ইউনিসেলুলার, এককোষী, একটাই এদের সেল থাকে। এদের একটাই সেলের মধ্যেতে যেটা থাকে, দেখা যায় বাইরের দিকের যে পোর্শনটা থাকে এটাকে বলা হয় এক্টোপ্লাজম, আর ভেতরের দিকে যে সাইটোপ্লাজমটা থাকে সেটাকে বলা হয় এন্ডোপ্লাজম। এবার অ্যাকচুয়ালি ভেতরের দিকে যে সাইটোপ্লাজমটা থাকে সেই দিকেতেই সেলুলার অর্গানেলি অনেক বেশি থাকে, সেই জন্য এই ভেতরের পোর্শন যেটা থাকে সেটা অনেকটা কনডেন্স হয়, অনেকটা ডেন্স এটা। আর বাইরের দিকে যেটা থাকে এই রিজিয়নটার, সেখানকার কনসেন্ট্রেশন অনেকটা কম হয়। তো সেই কারণে যেহেতু অর্গানেলি বেশি ভেতরের দিকটায় থাকে, সেই জন্য এই রিজিয়নটাই বেশি অ্যাক্টিভ, এবং এই রিজিয়নটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে এন্ডোপ্লাজম। আর অন্যদিকে এই বাইরের দিকের যে পোর্শনটা থাকে এইটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে এক্টোপ্লাজম। এবার দেখা যায় যে এদের এই যে সাইটোপ্লাজম যেটা রয়েছে সেখানকার মধ্যেতে যে ঘটনাটা ঘটায়, যে যখনই তারা এক জায়গা থেকে অন্যদিকে মুভ করতে যায়, যখনই যেদিকে যেতে যাবে সেদিকে এই যে সিউডোপোডিয়াটা যখন ফর্ম করে, তখন যে জিনিসটা করে সেটা হচ্ছে বডির অন্যান্য পার্ট থেকে অ্যাকচুয়ালি যেদিকে ও যেতে চাইবে সেই দিকের সিউডোপোডিয়াটার মধ্যে সাইটোপ্লাজমটাকে ঠেলে দেয়। যেমন সাপোজ ধরো ও যদি এদিকে যেতে চায়, তাহলে এর বডির সব সাইটোপ্লাজমগুলোকে এইদিকেতে ঠেলে দেবে। যদি এই সাইডে যেতে চায় তাহলে সব সাইটোপ্লাজমগুলো এই সাইডে ঠেলে দেবে। তো সেরকম করি বডির মধ্যেতে যেদিকেও যেতে চাইবে সাইটোপ্লাজমগুলো সেই দিকের পায়েতেই সেটা অ্যাকচুয়ালি কিন্তু ঠেলে দেবে। এবার এইভাবে সাইটোপ্লাজমের অ্যাকচুয়ালি মুভমেন্টটাকে বলা হয় সাইটোপ্লাজমিক স্ট্রিমিং, যে সাইটোপ্লাজম একদিক থেকে আর এক দিকেতে সেটা মুভ করছে, বা অনেক সময় আর একটা টার্ম বলা হয় সেটাকে বলা হয় সাইক্লোসিস। এবার এই সাইটোপ্লাজমিক স্ট্রিমিং যে ঘটনাটা, এটা গোটাটাই অ্যাকচুয়ালি সল জেল কনসেপ্টের ওপরে দাঁড়িয়ে আছে। এবার সল জেল বলতে যেটা বোঝানো হয়, দেখো সল কথাটা এসছে সলিউশন থেকে, আর জেল কথাটা এসছে জেল থেকে। এবার দেখো দুটো স্টেট অ্যাকচুয়ালি এই যে সাইটোপ্লাজম, তার দুটো স্টেজ হয়। একটা হচ্ছে সল্ট স্টেট, সল্ট স্টেট মানে হচ্ছে লিকুইড স্টেট, যেটার ফ্লুইডিটি অনেক বেশি, মানে যেটা খুব তাড়াতাড়ি ফ্লো করে যেতে পারবে। আর অন্যদিকে দেখো জেল স্টেট যেটা হয়, জেল স্টেট মানে হচ্ছে সেটা জেলির মতো, তার ফ্লুইডিটি সেটা কিন্তু কম। যেমন স্বাভাবিকভাবেই ধরো আমি 1 চামচ সস একটা যদি টেবিলের ওপরে ঢেলে দিই, দিয়ে টেবিলটাকে যদি একটু জাস্ট হেলিয়ে দিই, তাহলে দেখা যাবে সসটা কিন্তু কম্পারেটিভলি বেশি তাড়াতাড়ি একদিক থেকে অন্যদিকে মুভ করছে। কিন্তু আমি যদি 1 চামচ জেলি নিয়ে অ্যাকচুয়ালি ওর ওপর ফেলে দিই, তাহলে কিন্তু এই মুভমেন্ট যেটা, এই মুভমেন্টটা কিন্তু খুব স্লো হবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি সল্ট স্টেজ যেটা, এই সল্ট স্টেজটার ফ্লুইডিটি হচ্ছে বেশি, আর জেল স্টেজটার ক্ষেত্রে কোনো দিকে কিন্তু অ্যাকচুয়ালি ফ্লুইডিটি হচ্ছে না, তখন একটা জায়গায় স্টেবল হচ্ছে। এইবার খুব ভালো করে একটা জিনিস দেখো, যে এই বাইরের যে এক্টোপ্লাজম যে রিজিয়ানটা রয়েছে, বাইরের দিকে যে এক্টোপ্লাজম রিজিয়ানটা রয়েছে, এইখানেতে প্রচুর পরিমাণে
অ্যাক্টিন ফিলামেন্ট থাকে, বোঝা যাচ্ছে, প্রচুর পরিমাণে অ্যাক্টিন ফিলামেন্ট থাকে। এই যে সরু সরু সুতোর মতো যে স্ট্রাকচারগুলো দেখছো এগুলো হচ্ছে সব এক একটা অ্যাক্টিন। এবার যখনই অ্যাক্টিনগুলো নিজেদের মধ্যে অ্যাকচুয়ালি ক্রস লিঙ্ক তৈরি করে, যেমন দেখো এই সাইডটাতে নিজেদের মধ্যে ক্রস লিঙ্ক তৈরি করে আছে, তাহলে ক্রস লিঙ্ক তৈরি করে যেহেতু আছে তাহলে অটোমেটিক্যালি এই রিজিয়ানটার স্টেবিলিটি কিন্তু অনেকটা বেশি হবে। যেমন ধরো এই অ্যাক্টিনগুলো ধরে নাও বাঁশের মতো, দেখবে যেমন কি করা হয় যে বাঁশ যদি বেশ কয়েকটা বাঁশকে ঠিক একে অপরের সঙ্গে এইভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাহলে সেই স্ট্রাকচারটা কিন্তু কখনোই চট করে দেখবে নষ্ট হবে না, মানে ওই একটা শেপ বা একটা খাঁচার মতো স্ট্রাকচার ওর মধ্যে থেকে যাবে। কিন্তু দেখো এই সাইড যেটা রয়েছে এখানেতে যেটা রয়েছে সেখানেও অ্যাক্টিন ফিলামেন্টগুলো রয়েছে, কিন্তু দেখো কেউ কারোর সাথে অ্যাটাচ নেই, সবাই কিন্তু আলাদা আলাদা আছে। মানে বাঁশগুলোকে যদি পর আমরা জাস্ট একের ওপরের অন্যটার ওপরে রেখে দিই তাহলে দেখবে যে ওপরের দিক থেকে ঠেলে দিলেই বাঁশগুলো কিন্তু একটার একটা ঘাড়েতে দেবে পড়ে যায়, মানে একটা আর একটা সাপেক্ষে দেখবে তারা সচল হয়ে যায়, তাহলে কিন্তু তার স্টেবিলিটি নেই। তার মানে যখনই ঠিক একই রকম অ্যাক্টিন ফিলামেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য, অ্যাক্টিন ফিলামেন্টগুলো যখন একে অপরের সাথে অ্যাটাচ কন্ডিশনে থাকে তখন অ্যাকচুয়ালি এক্টোপ্লাজম যেটা সেটা জেল স্টেজে থাকে। আর যখনই দেখা যায় যে ওই জেল স্টেজটা নষ্ট হয়ে যায় সেটার অ্যাকচুয়ালি অ্যাক্টিন ফিলামেন্টগুলো এই মাঝের যে বন্ডিংগুলো এগুলো নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই দিকে সাইটোপ্লাজমের যেটা হয় তার ফ্লুইডিটি বেড়ে যায় এবং ওই দিক দিয়ে সাইটোপ্লাজমটা ফ্লো করে। তবে ন্যাচারালি যখন কোনো একটা জায়গাতে অ্যামিবা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, স্টে করে আছে, তখন দেখা যায় এই টোটাল এক্টোপ্লাজম যেটা রয়েছে এই টোটাল এক্টোপ্লাজমের অ্যাক্টিন যে ফিলামেন্টগুলো রয়েছে তারা একে অপরের সাথে এরকম ক্রস ব্রিজ বা ক্রস লিঙ্কিং ফর্ম করে আছে, তার জন্য এরা ঠিক একই রকমভাবে অনেকক্ষণ থেকে যেতে পারে। যেদিকেই এরা মুভ করতে চাইবে সেই দিকেরই যেটা করে সেটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টগুলোর মাঝে যে ক্রস লিঙ্কগুলো আছে সেগুলোকে নষ্ট করে দেয়। তাহলে যখনই সেই দিকটাকে ওরা নষ্ট করে দিল তাহলে ভেতরটা তো দেখো লিকুইড কন্ডিশনে আছে, তাহলে চারদিক থেকে ধরো ওই অ্যাক্টিন ফিলামেন্টগুলো স্ট্রাকচার থাকার জন্য ওই রকমভাবে অ্যাক্টিনগুলো একে অপরের সাথে আটকে থাকার জন্য তারা দেখো বাইরের দিক থেকে একটা আটকানো একটা স্ট্রাকচার তৈরি করেছিল। এবার কোনো একদিকে যদি অ্যাকচুয়ালি ওই অ্যাক্টিন ফিলামেন্টের ক্রস লিঙ্কগুলো খুলে যায় তাহলে অটোমেটিক্যালি দেখো এই সাইডের মেমব্রেনের স্টেবিলিটি যেটা সেটা কমে যাবে এবং এই সাইটোপ্লাজমটা কি করবে সেই দিকে ঠেলে ঢুকে যাবে। আর অ্যাকচুয়ালি এরা তাই করে, যেদিকে মুভ করতে চায় সেই দিকের অ্যাক্টিন ফিলামেন্ট যেগুলো আর রয়েছে তাদের মাঝের ক্রস লিঙ্কিংগুলোকে খুলে দেয় এবং এদিকে জেল স্টেজ থেকে ওটাকে কনভার্ট করে দেয় যেটা সেটা হচ্ছে সল স্টেজে। যেই সল স্টেজে কনভার্ট করে দেবে সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমগুলো সেই দিকে চলে যেতে থাকে। অটোমেটিক্যালি এরা কিন্তু আস্তে আস্তে এই যেদিকে সিউডোপোডিয়া তৈরি হলো এই গোটা সেলটাই ধীরে ধীরে ওদিকেতে মুভ করে। যদি দেখা যায় উল্টো কোনো দিকে যেতে যায় তখন এদিকের অ্যাকচুয়ালি জেল স্টেজ যেটা সেটাকে সল স্টেজে কনভার্ট করে দেবে। জেল স্টেজ মানে কিছুই না, অ্যাক্টিন ফিলামেন্টগুলো ক্রস লিঙ্ক ফর্ম করে আছে যার জন্য একটা স্টেবিলিটি দিচ্ছে সেল মেমব্রেনকে। কিন্তু যদি এই ক্রস লিঙ্কিংগুলো খুলে যায় তাহলে কিন্তু এই স্টেবিলিটি যেটা এই স্টেবিলিটিটা নষ্ট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো এরকমভাবেই এরা কিন্তু মুভমেন্ট যেটা সেটা করে। তো ধরো সাপোজ অ্যাকচুয়ালি যখনই কোনো একটা সেল অ্যাকচুয়ালি এরকম মুভমেন্টের দিকে যায় তো প্রথমেই যে কাজটা করে সেটা হচ্ছে যে এই ধারে যে অ্যাকচুয়ালি জেল স্টেজ যেটা ছিল সেই জেল স্টেজটাকে নষ্ট করে দিয়ে সবকটাকে দেখো সল স্টেজেতে করে দিয়েছে, মানে প্রত্যেকটা অ্যাক্টিন অ্যাকচুয়ালি একে অপরের রেসপেক্টে তারা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। কিন্তু যতটা এবার যখনই ওরকম আলাদা আলাদা হবে দেখো এই পোর্শনে সাইটোপ্লাজমটা এসে ঢুকতে শুরু করবে, তাহলে সাইটোপ্লাজম এসে ঢুকতে শুরু করার জন্য আস্তে আস্তে দেখো এই সামনের দিকটা আগের রেসপেক্টে কিছুটা এক্সটেন্ড হয়ে যাবে, কারণ এই ফ্লুইডটা এসে ঢোকার জন্য এই প্রান্তটা একটু বেড়ে যাবে। এবার এইখান অবধি যদি স্টপ করতে যায় তাহলে সঙ্গে সঙ্গে দেখো সেখানেতে তৈরি করবে যেগুলো ক্রস লিঙ্ক তৈরি করে আস্তে আস্তে দেখো এখানটাকে জেলে কনভার্ট করে দিচ্ছে। তাহলে সামনের পোর্শনটা যেই দেখো জেলে কনভার্ট হয়ে গেল তাহলে এই জায়গায় ফিক্সড হয়ে গেল। এবার সাইটোপ্লাজমগুলো যেহেতু আস্তে আস্তে দেখো এদিক থেকে এদিকে সরে আসছে তাহলে ন্যাচারালি দেখা যাবে আস্তে আস্তে যেটা হবে যে সেলটা সেটা কিন্তু পুরোপুরি পেছনের দিক থেকে ধীরে ধীরে দেখো এগিয়ে চলে আসছে, মানে ওই যে সাইটোপ্লাজমটাকে যেহেতু টেনে দিয়েছে আগেতে তাহলে অটোমেটিক্যালি দেখো সাইটোপ্লাজমটা এগিয়ে চলে আসছে। এরকম করেই সিউডোপোডিয়া তৈরির মাধ্যমে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে। এবং এই যে দেখো এখানে দেখানো হচ্ছে যে তারা যেটা করছে যে এদিকটাকে সবার প্রথম যেদিকে মুভ করতে চায় অ্যাকচুয়ালি অ্যামিবা
এটা হচ্ছে নিচেকার যে মাটি যেটা রয়েছে বা সাবস্ট্র্যাটাম যেটাকে বলা হচ্ছে, নিচের মাটির সাথে কিছু লিঙ্ক তৈরি করে এরা আটকে থাকে। এবার অ্যাকচুয়ালি যখন এরা মুভ করতে চাইছে তখন সাইটোপ্লাজমের একটা সাইডকে জেল স্টেজ থেকে সল স্টেজে কনভার্ট করে দেয়, তাহলে সেই দিকে সেল মেমব্রেনটা কিছুটা এক্সটেন্ড হয়ে যায়। এবার যেদিকেই এক্সটেন্ড হলো সেদিকেই সাইটোপ্লাজমটাকে আস্তে আস্তে ঠেলে দেবে। আস্তে আস্তে ঠেলে দেওয়ার জন্য অটোমেটিক্যালি দেখা যাবে যে ধীরে ধীরে সাইটোপ্লাজমটা এসে জমতে শুরু করে দেবে এখানে, এবং বডিটা পেছনের দিক থেকে ধীরে ধীরে উঠে সামনের দিকেতে শিফট হয়ে যাবে। তাহলে এইভাবেই তারা সিউডোপোডিয়ার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, এবং এই জিনিসটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সল জেল থিওরি অফ অ্যাকচুয়ালি সিউডোপোডিয়াল মুভমেন্ট। এবার অ্যামিবা শুধু এই সিউডোপোডিয়া যেটা তৈরি করে সেটা শুধুমাত্র যে অ্যাকচুয়ালি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার জন্য তৈরি করে তা নয়, এটা ছাড়াও দেখা যায় এরা খাবার খাওয়ার জন্য এই সিউডোপোডিয়াটাকে ইউজ করে। এখানে দেখো একটা ছবিতে দেখানো হচ্ছে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং। দেখো সাইটোপ্লাজম যেটা রয়েছে যে যেদিকে ওরা মুভ করতে চাইছে, এই যে দেখো এইদিকে সিউডোপোডিয়া তৈরি করেছে, তাহলে এই সাইডের জেল স্টেজটাকে নষ্ট করে দিয়ে ওরা সল স্টেজে কনভার্ট করে দিয়েছে, এবং সেই দিকেতেই যেদিকের জেল স্টেজগুলো যে সিউডোপোডিয়ার মধ্যে তৈরি হবে সে দেখা যাবে সাইটোপ্লাজমটা মুভ করে সেই দিকেতে চলে আসছে অটোমেটিক্যালি, সেদিকে সিউডোপোডিয়া যেগুলো সেগুলো এক্সটেন্ড করছে, আর সাইটোপ্লাজমটা যেই সরে চলে আসবে পেছনের দিকগুলো আস্তে আস্তে দেখো সেল মেমব্রেনগুলো গুটিয়ে চলে আসবে, তাহলে অটোমেটিক্যালি ওরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে যাচ্ছে। এবং এই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং বা সাইক্লোসিস যে জিনিসটা বলা হয়। এবার একটু আগেই বললাম দেখো যে সিউডোপোডিয়া শুধুমাত্র মুভমেন্টের জন্য সবসময় ব্যবহার করে না, যে অ্যাকচুয়ালি অ্যামিবা যখন সামনেতে কোনো খাবার পায়, সাপোজ আমি বললাম যে কোনো ব্যাকটেরিয়া হয়তো সে খাবার হিসেবে খাচ্ছে, তাহলে ব্যাকটেরিয়াটাকে এনগাল্প করার জন্য খাবার হিসেবে খাবার জন্য দেখো ব্যাকটেরিয়ার দুটো সাইডে দুটো সিউডোপোডিয়া তৈরি করেছে, এবং সিউডোপোডিয়া দুটো এক জায়গায় এসে মার্জ হয়ে গেল, তাহলে ব্যাকটেরিয়াটা দেখো ওর বডির ভেতরে চলে এলো। এবার এই ব্যাকটেরিয়াটাকে ডাইজেস্ট করার জন্য কিছু লাইসোজাইম ও অ্যাকচুয়ালি ওই ব্যাকটেরিয়াটার মধ্যেতে দিয়ে দেয়। এবার দেখা গেল আস্তে আস্তে ওই ব্যাকটেরিয়াটাকে ও পুরো ডেস্ট্রয় করে দিল। ডেস্ট্রয় করার পর যেটুকু দরকার, যেগুলো দরকার সেটাকেও গ্রহণ করে নিল, আর যেগুলো এখানকার মধ্যে আনডাইজেস্টেড ফুড পার্টিকেল যেটা রয়েছে, যেটা ওর দরকার নেই, সেটাকে ও কী করছে অ্যাকচুয়ালি সেল থেকে ওটাকে বাইরেতে বার করে দিচ্ছে আবার। তো দেখো এই প্রসেসে যখন দেখা যায় কোনো কঠিন খাবার অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া খায়, মানে বাইরে থেকে কোনো সলিড ফুড ও অ্যাকচুয়ালি গ্রহণ করছে, তখন সেই প্রসেসটাকে বলে ফ্যাগোসাইটোসিস। আর যদি কোনো লিকুইড খাবার খায় তখন সেটাকে বলা হয় পিনোসাইটোসিস। এবং ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিসকে একসাথে বলে এন্ডোসাইটোসিস। তার মানে সিউডোপোডিয়া এন্ডোসাইটোসিসেও হেল্প করছে। আর ঠিক রিভার্সটা, অর্থাৎ ফুডটাকে ডাইজেস্ট করার পর যেটা দরকার সেটা নিয়ে নেওয়ার পর যেটা দরকার নেই সেটা যখন বাইরে বার করে দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে পোস্ট ডাইজেশন ফেজ, অর্থাৎ খাবার হজম করার পরবর্তী ঘটনা, তখন কি করছে ওটাকে বাইরে বার করে দিচ্ছে। তো ওই ঘটনাটাকে বলা হয় এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস মানে হচ্ছে বাইরে থেকে কোনো কিছু জিনিস সেলের ভেতর ঢোকা, আর এক্সোসাইটোসিস হচ্ছে সেল থেকে কোনো জিনিসকে বাইরেতে বার করে দেয়া। তাহলে অ্যাকচুয়ালি সিউডোপোডিয়া ফর্মেশন সেটা দুটো কাজে লাগে, একটা হচ্ছে লোকোমোশনে, সেকেন্ড হচ্ছে খাবার খাওয়ার জন্য সেখানে লাগছে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে প্যারামেসিয়ামের লোকোমোশন। প্যারামেসিয়ামের লোকোমোশন বেশ কিছুটা দেখবে যে কেরালাতে স্নেক বোট রেস হয়, তো সেখানেতে যেটা হয়, তো সেখানে দেখা যায় যে এরকম লম্বা বোটের মধ্যে দুদিকেতে প্রচুর মানুষ পর বসে থাকে, এবং তারা খুব দ্রুত অ্যাকচুয়ালি নৌকাটাকে চালিয়ে এক সাইড থেকে একদিকে নিয়ে যায়, এবং সবাই একই সাথে একই রিদিমে তারা কিন্তু নৌকার যেটা রয়েছে, এই নৌকার এই যে প্রত্যেকটা যে অ্যাকচুয়ালি দাঁড় যেটা বলা হয় সেগুলো কিন্তু একই রিদিমে প্রত্যেকে জলের ওপরেতে ওই দাঁড় দিয়ে তারা কি করে ধাক্কা দেয়, মানে এই প্যাডেল যেগুলো তারা ইউজ করছে এই বোটটাকে টানার জন্য তারা এক রিদিমে ওটাকে নিয়ে যায়। ঠিক সেরকমই একদম এক্স্যাক্টলি এই টাইপেরই একটা মুভমেন্ট দেখায় যেটাকে বলা হয় সিলিয়ারি মুভমেন্ট। তো প্যারামেসিয়ামের যেটা হয়, প্যারামেসিয়ামের গোটা গা জুড়ে, গোটা বডিটা জুড়ে সেখানে অসংখ্য সিলিয়া আছে। সিলিয়া হচ্ছে ছোট ছোট সুতোর মতো কিছু স্ট্রাকচার।
এবার এই সিলিয়াগুলো ঠিক যেরকম নৌকা যখন এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়, সবাই যেমন একসাথে এক রিদেমে ওটাকে দেখবে যে পরপর পরপর জলেতে ধাক্কা মেরে নৌকাটাকে একদিক থেকে একদিকে নিয়ে যাচ্ছে, ঠিক সেরকমই সিলিয়া যখন মুভ করে একদম সেম টাইপের প্রত্যেকটা সিলিয়া একসাথে মুভ করে তাকে একদিক থেকে অন্যদিকে ঠেলে নিয়ে যায়, এবং জলেতে যেরকমভাবে ধাক্কা দেয় সিলিয়ার ক্ষেত্রেও ঠিক তাই হয়। যেমন এখানেতে দেখাচ্ছে, দেখো এই দেখলে বুঝতে পারবে যে সিলিয়াগুলো একভাবে বিট করছে, এবং বিট করার জন্য দেখো এই যে জল যেটা রয়েছে সেই জলটাকে ঘোরাচ্ছে। তার মানে এরা যেটা করে ঠিক নৌকা যেরকমভাবে যায় ঠিক সেরকম নৌকার মতোই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় তারা কিন্তু যাবে, এবং জলেতে তারা ধাক্কা মারছে, এবং জলে ধাক্কা মারার জন্য যেহেতু দেখো জলেতে ধাক্কা মারছে তাহলে এরা একদিক থেকে অন্য দিকে ক্রমাগত কিন্তু এগিয়ে যাবে। তাহলে সিলিয়ার মাধ্যমে ঠিক যেরকম নৌকা যায়, নৌকার দুধারে মানুষ যেমন বসে থেকে জলে ধাক্কা মেরে প্যাডেল দিয়ে তারা যেমন এগিয়ে যেতে পারে, ঠিক সেই রকমভাবেই এরাও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে। তো এই ধরনের মুভমেন্টটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট। এটা ছাড়াও দেখা যায় যে প্রিমিটিভ অর্গানিজম মানে প্রাচীন বা আদি জীব, যেমন অ্যামিবা, প্যারামেসিয়াম, সেরকমই আর একটা আদি জীব যেটা মানে এককোষী জীব ইউনিসেলুলার যেটা রয়েছে সেটা হচ্ছে ইউগ্লিনা। ইউগ্লিনার ক্ষেত্রে যেটা হয়, ইউগ্লিনার মধ্যেতে একটা ফ্লাজেল্লা থাকে, এবং এদের লোকোমোটরি অর্গান যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লাজেল্লা, এবং ফ্লাজেল্লা যেটা করে সেটা হচ্ছে হুইপ লাইক মুভমেন্ট, চাবুকের মতো এরা যেটা করে এই ফ্লাজেল্লাটাকে জলের মধ্যে ধাক্কা মারে, এই মানে ফ্লাজেল্লাটা দিয়ে জলের মধ্যে চাবুকের মতো ধাক্কা মারে, এবং সেই ধাক্কার জন্য এরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, এবং এটা কি অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে ফ্লাজেলার মুভমেন্ট। এবার দেখো ফ্লাজেলার সাহায্যে এরা কী করে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, এবং এইটা দিয়ে যেটা করে সেটা হচ্ছে জলের মধ্যেতে চাবুকের মতো হুইপ লাইক মুভমেন্ট যেটা বলে, যে এরা জলের মধ্যেতে এইটা দিয়ে মুভ করে। এটা অ্যাকচুয়ালি দেখো চাবুকের মতো জলের মধ্যেতে ধাক্কা মারে, তার জন্যই এরা কী করে এক সাইড থেকে অন্য সাইডে যাবে, এবং যেদিকে এই ফ্লাজেল্লাটা থাকে এদের মুভমেন্ট হয় তার ঠিক উল্টো দিকে। বোঝা গেছে? এবার এই রকমই হয় যে দেখা যায় যে যখন এদের এই ফ্লাজেল্লা দিয়ে মুভমেন্ট হয় তখন যেদিকে ফ্লাজেল্লাটা মুভ করবে এরা তার উল্টো দিকেতে যাবে। কিন্তু সিলিয়ার ক্ষেত্রে কোনো ব্যাপার নয়, সিলিয়ার ক্ষেত্রে দেখা যায় সিলিয়াটা চারদিকেই আছে, যেমন অ্যাকচুয়ালি কোন দিক থেকে ধাক্কা মারবে তার ওপর ডিপেন্ড করে এরা কিন্তু যে কোনো দিকেতে দিক চেঞ্জ করতে পারে। ধরো যে কোনো একটা বোটকে যদি অ্যাকচুয়ালি এগিয়ে যেতে হয়, ধরো এটা যদি একটা নৌকা হয় তাহলে যদি এগিয়ে যেতে হয় তাহলে যেটা করতে হবে দেখো, যে ধরো মানুষগুলো এই দিকে মুখ করে যদি বসে থাকে তাহলে যদি সোজা দিকে নিয়ে যেতে হয় তাহলে দেখো প্রথমেতে ওই প্যাডেল বা দাঁড় যেটা রয়েছে সেটা জলের মধ্যে দিতে হবে এবং পেছনের দিকে টানতে হবে। তাহলে যখনই জলের মধ্যে দিয়ে পেছনের দিকে টানবে তাহলে অটোমেটিক্যালি দেখো এই সামনের দিকে এগোবে। আর কোনো সময় যদি পেছনের দিকে অ্যাকচুয়ালি প্যাডেল বা দাঁড়টা দিয়ে যদি সামনের দিকে টানে জলের মধ্যেতে তাহলে অটোমেটিক্যালি দেখো নৌকাও যেমন পেছন দিকে যায় এরাও কিন্তু পেছন দিকে যাবে। তার মানে এরা যে কোনো দিকে যাওয়ার জন্য এদের কিন্তু মুখটা ঘোরানোর দরকার নেই, কারণ এরা জাস্ট ওই যেরকম সিলিয়ারি মুভমেন্টের যে বিটিং মোশন অর্থাৎ যেভাবে এরা অ্যাকচুয়ালি জলেতে ধাক্কা মারছে তার জাস্ট ডিরেকশানটা চেঞ্জ করে দিলেই এরা কিন্তু জলের মধ্যেতে যে কোনো দিকে যেতে পারবে। কিন্তু ফ্লাজেল্লার যাদের আছে তাদের যেহেতু একটা সাইডে দেখো এর ফ্লাজেল্লা, তাহলে এর যদি এখন এই দিকেতে যাচ্ছে সে যদি এবার চায় উল্টো দিকেতে আসবে তাহলে তাকে কিন্তু পুরো একদম দিকটা ঘুরতে হবে, তারপর 180 ডিগ্রি রোটেশন করার পর তারপরে সে আবার কিন্তু অন্যদিকে যেতে পারবে। তাহলে এইভাবেই দেখো অ্যাকচুয়ালি ফ্লাজেল্লার মুভমেন্ট যেটা বলা হয় সেই ফ্লাজেল্লার মুভমেন্টটা দেখতে পাওয়া যায়। এবার পরে যে অ্যানিম্যালটার মুভমেন্ট সম্পর্কে পড়বো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাছ। মাছের ক্ষেত্রে যেটা হয়, মাছ একটা জলজ জীব, অ্যাকোয়াটিক অর্গানিজম, এবং এদের অ্যাডাপ্টেশনটাও হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন, জলে থাকার জন্য তারা কিন্তু অ্যাডাপ্টেড। এবার এদের জলের মধ্যেতে লোকোমোট করার জন্য সাঁতার কাটার জন্য তার দেহের মধ্যেতে দুটো গঠন থাকে, একটা হচ্ছে সাতটা তার দেহেতে পাখনা আছে, ফিন্স আছে, আর যেটা রয়েছে তার বডিকে মুভমেন্ট করানোর জন্য যেটা আছে সেটা হচ্ছে মায়াটো মাসেল আছে, তার বডিতে অ্যাকচুয়ালি মাসেল আছে। এবার ফিন্স যেগুলো থাকে সেই ফিন্সগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের শেপের হয় এবং তাদের লেন্থগুলো আলাদা আলাদা হয় এক একটা মানে মাছের তার অ্যাডাপ্টেশনের উপর ডিপেন্ড করে।
এবার মোটামুটি দেখা যায় যে মাছের ক্ষেত্রে যে 7টা ফিনস যেগুলো থাকে তার মধ্যে যেগুলো রয়েছে, দেখো এটা একটা মাছের আইডিয়াল মাছের একটা ডায়াগ্রাম দেখানো হচ্ছে। এইটা মাছটার দেখো ফিনস যেগুলো রয়েছে সেটা হচ্ছে এদের মানে দুটো পেক্টোরাল ফিন থাকে, দুটো পেলভিক ফিন থাকে, একটা ডরসাল ফিন থাকে, একটা অ্যানাল ফিন থাকে, একটা কডাল ফিন থাকে। অ্যাকচুয়ালি পেক্টোরাল ফিন যেটা করে সেটা হচ্ছে জলের গভীরে যাওয়ার জন্য এই পেক্টোরাল ফিনটা কাজ করে। পেক্টোরাল ফিনটা কি করে, জলের নিচের দিকে নামার জন্য এটা হেল্প করে। অন্যদিকে পেলভিক ফিনটা জলের ওপরের দিকে ওঠার জন্য, ঠিক আছে, আপওয়ার্ড ডিরেকশানে জলের মধ্যে ওঠার জন্য হেল্প করে, যেটা সেটা হচ্ছে পেলভিক ফিন। অন্যদিকে অ্যানাল ফিন এর দুটো কাজ, একটা হচ্ছে অ্যানাস যেটা থাকে, এই অ্যানাসটাকে পরিষ্কার করা হচ্ছে অ্যানাল ফিনের কাজ, নইলে খুব ইনফেকশান হয়ে মাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেকেন্ড হচ্ছে কোনো এক জায়গাতে জলের মধ্যে যখন স্থির হয়ে মাছটা ভাসে তখন এই অ্যানাল ফিনটাই কিন্তু ওকে ওই এক জায়গায় মানে ফিক্সড দাঁড়িয়ে থাকতে হেল্প করে। অন্যদিকে অ্যাকচুয়ালি কডাল ফিন যেটা লেজের মধ্যে যেটা পাখনা, যেটাকে বলা হয় পুচ্ছ পাখনা, এটা হচ্ছে ডিরেকশান চেঞ্জ করতে কাজে লাগে। যেমন নৌকার ক্ষেত্রে দেখা যায় নৌকার একদম লাস্টেতে হাল থাকে, যেটা দেখবে নৌকার দিক পরিবর্তন করতে হেল্প করে। ঠিক সেরকমই অ্যাকচুয়ালি কডাল ফিনের ক্ষেত্রেও ঠিক তাই, যে এটাও কিন্তু তার ডিরেকশান চেঞ্জ করতে হেল্প করে। আর অন্যদিকে এই যে পিঠের কাছে যে ডরসাল ফিন যেটা রয়েছে, পৃষ্ঠ পাখনা যেটা বলে, এটা অ্যাকচুয়ালি বডি ব্যালেন্স মেনটেন করতে তার হেল্প করছে। তাহলে এই দেখো এই যে 7টা যে পাখনা রয়েছে, এই 7টা পাখনা এরকমই কাজগুলো করে। আর অন্যদিকে এদের বডি অ্যাকচুয়ালি মুভমেন্ট করার জন্য এদের বডির মধ্যে ভি শেপড মাসেল থাকে, এবং ভি শেপড মাসেল এরকম পর পুরো একদম মাথার শেষ প্রান্ত থেকে লেজের শেষ প্রান্ত অবধি, মানে মাথার শেষ থেকে একদম লেজের শেষ প্রান্ত অবধি পুরোটাই কিন্তু এরকম ভি শেপড মাসেল সেখানেতে কিন্তু রয়েছে। এবং এই ভি শেপড মাসেলকেই অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে মায়াটাম মাসেল। এই মায়াটাম মাসেলের সাহায্যে এরা দেখো দেহটাকে একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক একবার বাঁ দিক বেঁকায়, যার জন্য জলের মধ্যে এরা একদিক থেকে অন্যদিকে যেতে পারে। এই যে মায়াটাম মাসেলের জন্য এরা দেখো দেহটাকে ডান দিক বাঁ দিক মুভমেন্ট করতে পারছে, এবং যার জন্য জলের মধ্যেতে জল কেটে তারা অ্যাকচুয়ালি এগিয়ে যেতে পারছে। এবং স্পিন্ডল শেপড বা মাকু আকৃতির স্ট্রাকচারটা হওয়ার জন্য জলের মধ্যে ঘষাও খুব কম খায়, এবং দেহের বাইরেতে দেখো স্কেল আছে, আঁশ আছে, যেটা জলের ঘষা থেকে ওদেরকে প্রোটেক্ট করে, যার জন্য জলের মধ্যেতে ওরা খুব ভালো মুভ করতে পারে। এটা ছাড়াও দেখা যায় যে জলের মধ্যেতে যখন ওরা যায় তখন ওদের বডির মধ্যে ল্যাটারাল লাইন সিস্টেম বা পার্শ্বরেখা বলে একটা গঠন থাকে, যে কোনো মাছের দেখা যায় ঠিক মাঝখান বরাবর একটা দাগ দেখতে পাওয়া যায়, যেটা একদম লেজের শেষ অবধি থাকে। এবং এই যে দাগটা যেটা দেখা যায় আসলে এখানেতে একটা সরু মতো ক্যানেল থাকে, এবং এই আঁশের যেটা থাকে বা স্কেল যেটা রয়েছে তার মাঝে মাঝেই কিছু ছোট্ট পোর আছে, ছোট্ট ছিদ্র আছে, সেখান দিয়ে জল অ্যাকচুয়ালি সবসময় ঢুকে ওই ভেতরকার যে ক্যানেলটা রয়েছে সেই ক্যানেলটার মধ্যেতে যায়। এবং ক্যানেলটা এই যে দেখো শেপটাতে রয়েছে ঠিক মাঝখান দিয়ে, এবং মাথার কাছটাতে সেটা বিভিন্ন ব্রাঞ্চ তৈরি করে চারপাশেতে ছড়িয়ে গেছে। এবার এইখান দিয়ে এই মানে ছোট্ট পোরগুলো দিয়ে জল ঢুকে সবসময় এই ক্যানেলটা যেটা সেটা হচ্ছে ওয়াটার ফিল্ড থাকে, এবং যেখানেই জল অ্যাকচুয়ালি যে জলটার মধ্যে দিয়েও রয়েছে সেই জলটাই সবসময় এখান দিয়ে ঢুকছে, এবং সবসময় কিন্তু এই জলটা বাইরে থেকে প্রবেশ করছে এবং বেরিয়ে যাচ্ছে, এবং সবসময় চেঞ্জ হচ্ছে। এবার একদম যেখানে জলটা ঢুকছে ঠিক এই ভেতরটাতে দেখা যায় এখানেতে কিছু নার্ভ আছে, এই রিজিয়ানটাকেই দেখো বড় করে দেখানো হচ্ছে, এইটা এখানেতে কিছু নার্ভ আছে, এবং সেটাই দেখো অরিজিনাল ডায়াগ্রামে এটা দেখানো হচ্ছে। তো ওখানে কিছু নার্ভ আছে যেটা দিয়ে ওরা অ্যাকচুয়ালি জলটার যেটা রয়েছে, যে জলটা মধ্যে দিয়েও সাঁতার কাটছে সেই জলটাই তো ঢুকছে, তো সেই জলটার অ্যাকচুয়ালি তার মানে টেম্পারেচার, তার পিএইচ, তার মধ্যে সল্ট কনসেন্ট্রেশন, তা সেই ওয়াটারটার প্রেসার সব কিছুই ওরা কী হয় এই সেন্সের মাধ্যমে ফিল করতে পারে, যার জন্য ও বুঝতে পারে যে কতটা জলের নিচেতেও যেতে পারবে, বা এই জলটার মধ্যে থাকলে ওর দেহেতে ক্ষতি হবে
কি ওই জলটা ওর জন্য ফেভারেবল, সেটা সব কিছু ফিল করার তাদের সেন্স সেটা হচ্ছে ল্যাটারাল লাইন সিস্টেম, এবং সেইটাকে তারা বুঝে সবসময় কিন্তু সেই অনুযায়ী সুইম করে, সবসময় সেই অনুযায়ী সাঁতার কাটে। আর যখনই সে বোঝে যে অ্যাকচুয়ালি ওয়াটার প্রেশারটা বেশি হয়ে গেছে বা ওয়াটার প্রেশারটা কম আছে, সেই যখন জলের ওপর নিচে করতে যায় তখন হেল্প করে যে গঠনটা, সেটা হচ্ছে সুইম ব্লাডার। আমরা জানি যে মাছের দেহের ভেতরে পটকা বা সুইম ব্লাডার বলে একটা গঠন থাকে। যখন সে জলের ওপরের দিকে যেতে চায় তখন সে ব্লাড ভেসেল থেকে সুইম ব্লাডারের মধ্যে অক্সিজেন ফিল করে নেয়। তাহলে অক্সিজেন যেই অ্যাকচুয়ালি দেখো এর ভেতরে ফিল আপ হয়ে যায়, তাহলে সেটা ফাঁপা স্ট্রাকচারটা তৈরি হওয়ার জন্য অটোমেটিক্যালি ওটা দেখো বুয়েন্সি বা প্লবতা দেয়, যার জন্য মাছটা উপরের দিকে ভেসে চলে আসে। আর মাছটা জলের নিচের দিকে যাবার সময় যেটা করে সেটা হচ্ছে ওই অক্সিজেনটাকে আবার পুনরায় ব্লাড ভেসেলের মধ্যে মিশিয়ে দেয়, এবং যখনই ব্লাড ভেসেলে মিশিয়ে দেয় অ্যাকচুয়ালি ওই সুইম ব্লাডার যেটা ওটা কমে যায়। তাহলে অটোমেটিক্যালি দেখো আবার মাছটা আস্তে আস্তে জলের নিচের দিকে নেমে আসে। ঠিক এইভাবেই সুইম ব্লাডারের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি অস্ট্রিকথিস মানে যেগুলো ফ্রেশ ওয়াটার ফিশ তারা কি করে, তারা কিন্তু ওয়াটার লেভেল সেটা চেঞ্জ করে। তাহলে ল্যাটারাল লাইন সিস্টেম এবং সুইম ব্লাডার এরা কিন্তু অ্যাক্সেসরি স্ট্রাকচার যেটা সুইমিংয়ের ক্ষেত্রে হেল্প করছে। এবার কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন দেখতে পাওয়া যায়, যেমন অ্যাকচুয়ালি কিছু মাছ আছে যেগুলোকে বলা হয় ফ্লাইং ফিশ, ওদের অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে পেক্টোরাল আর পেলভিক যে ফিনগুলো রয়েছে সেইগুলো দেখা যায় অনেক বড় হয়, নর্মাল মাছের থেকে অনেক বড় হয়। অ্যাকচুয়ালি এই মাছগুলো হচ্ছে মাইগ্রেটারি ফিশ, এরা কিলোমিটারের পর কিলোমিটার এক জায়গা থেকে অন্য জায়গায় ডিম পাড়ার জন্য যায়। এবার জলের মধ্যে দিয়ে যেতে গেলে, সমুদ্রের জলের ভেতর দিয়ে যেতে গেলে অনেক ফ্রিকশান হয়, অনেক ঘর্ষণ হয়, তার জন্য দেখা যায় অনেক বেশি এনার্জি ইনভেস্ট হয়। তো সেই জন্য ওরা যেটা করে, ওরা অ্যাকচুয়ালি উঠতে পারে না। ওরা যেটা করে, যেমন দেখবে কোনো ঢিল নিয়ে আমরা জলের মধ্যেতে, কোনো চ্যাপ্টা ঢিল নিয়ে জলের মধ্যেতে দেখবে খুব জোর ছুঁড়লে যেমন কিছুটা জল টাচ করে করে ঢিলটা দেখবে লাফাতে লাফাতে যায়, ঠিক সেই রকমই কী হয় যে ওরাও খুব স্পিডেতে সাঁতার কাটতে কাটতে জলের ওপরে চলে আসে। এবং এরাও এই যে পেক্টোরাল আর পেলভিক ফিনগুলো দেখো যেহেতু বাইরের দিকে অনেকটা ছড়াতে পারে, সেই জন্য এরাও ঠিক ওই রকমই, যেমন সেই ঢিলটা জলের ওপরে ছুঁতে ছুঁতে লাফাতে লাফাতে যায়, ঠিক সেরকমই অ্যাকচুয়ালি এরাও কিন্তু একদিক থেকে অন্য দিকেতে যায়। আবার কিছুটা জলের নিচে গিয়ে দেখা যায় যে তারা শ্বাসকার্য চালায়, কারণ গিলস এদের যেটা থাকে ফুলকা শ্বাসঅঙ্গ, সেটা তার বাতাস থেকে তারা তো এয়ার নিতে পারবে না, সেই জন্য জলের নিচেতে কিছুক্ষণ চলে যায়, আবার তারপর ওপরে উঠে অ্যাকচুয়ালি জলের ওপরেতে এই পেক্টোরাল আর পেলভিক ফিন দিয়ে ধাক্কা মেরে মেরে কিছুটা লাফাতে লাফাতে যায়, আবার তারপর তারা নিচেতে যায়। তো এটা এদের একটা অ্যাডাপ্টেশন, যে কিছুটা এয়ারের মধ্যে দিয়ে যেতে পারার জন্য দেখা যায় এনার্জি এদের অনেক কম খরচা হয় এবং অনেক দূর রাস্তা এরা কিন্তু মাইগ্রেট করতে পারে। তো এটা একটা অ্যাডাপ্টেশন। সেরকমই দেখা যায় যে কিছু অ্যানিম্যাল আছে যারা আবার অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, যেমন জেলিফিশের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে যেটা হয় দেখো, সেটা হচ্ছে মানে এদের যে মেকানিজমে এরা যায় এটাকে বলা হয় জেট প্রোপালশন হাইপোথিসিস। এখানেতে যেটা হয় যে এদের দেহের ভেতরটা, এই অক্টোপাসের ক্ষেত্রে বা জেলিফিশের ক্ষেত্রে বা এই যে সেপিয়া বা ললিগো যেটারই ছবি এখানে দেখানো হচ্ছে, এদের বডির ভেতরের স্ট্রাকচারটা হচ্ছে ফাঁপা কালির ড্রপারের মতো। এবার কি করে ওরা মাঝে মাঝে বডিটাকে ফুলিয়ে দেয়, তাহলে বাইরে থেকে জল ঢোকে এবং একসাথে গোটা বডির বাইরের দিকের মাসেলগুলোকে স্কুইজ করে, মানে সংকোচন করে, এবং একটা পোর্শন দিয়ে ওই জলটা খুব ফোর্সে বেরোয়। তাহলে যখনই ওর বডিটাকে স্কুইজ করবে, জলটা খুব ফোর্সে বেরোবে, তাহলে অটোমেটিক্যালি ওদেরকে কি করবে, ঠেলে দেবে। তাহলে যেটা যখনই ওদেরকে ঠেলে দেবে দেখবে অ্যাকচুয়ালি যখনই ওর ঠেলে দিচ্ছে তাহলে কিছুটা করে এগিয়ে যেতে পারছে। তো এটাই অ্যাকচুয়ালি সেই নিউটনের হাইপোথিসিস যেটা ছিল, নিউটনের তত্ত্ব, সেটা অনুযায়ী দেখবে এটা কাজটা করে, এবং এটাকে বলা হয় জেট প্রোপালশন হাইপোথিসিস, যেটার মাধ্যমে অনেক অ্যাকোয়াটিক অর্গানিজম একদিক থেকে আর একদিকে সাঁতার কাটে। নেক্সট যেটা আমরা দেখছি, আগেরটা যেমন দেখলাম দেখো অ্যাডভান্স অ্যানিম্যালের মধ্যে বা অ্যাডভান্স অর্গানিজমের মধ্যে অ্যাকোয়াটিক যারা জলে থাকে তাদের এক ধরনের দেখো লোকোমোশনের মেকানিজম। অন্যদিকে দেখো যে কিছু অ্যানিম্যাল আছে যারা হচ্ছে এরিয়াল অ্যাডাপ্টেশন দেখায়, তারা বাতাসে থাকার জন্য খেচর অভিযোজন দেখায়, যারা বাতাসে উঠতে পারে। তাদের ক্ষেত্রে কিভাবে তারা উঠছে দেখা যায় যে কোনো পাখি যখন ওপরের দিকে উঠতে যায় তারা যেটা করে, তাদের যে ডানাটা থাকে, ডানাটা একবার নিচের দিকে ডানা দিয়ে দেখো একবার নিচের দিকেতে ধাক্কা মারে, তারপরে ডানাটাকে দেখো ওপরের দিকেতে তুলে নেয়, দিয়ে আবার কি করছে, নিচের দিকে ধাক্কা মারবে।
এবার যখনই কোনো একটা পাখি ওপরে ওঠার জন্য বা ওড়ার জন্য সবার প্রথম দেখো ডানাটাকে কি করছে, চারপাশে ছড়িয়ে দিচ্ছে, এবং ডানাটাকে চারপাশে ছড়িয়ে দেওয়ার পর সে কি করছে, ওই ছড়ানো অবস্থায়, ডানাটা ছড়ানো অবস্থায় নিচের দিকেতে ধাক্কা মারছে। তাহলে নিচের দিকেতে যেই ধাক্কা মারছে এটা কি বলা হয়, ডাউন স্ট্রোক। এবং এই ধাক্কাটা দেওয়ার জন্যই দেখো নিচের থেকেও উল্টো একটা ধাক্কা পড়বে, যার জন্য পাখিটা কি করবে, বেশ কিছুটা উপরে উঠে যাবে। তো অ্যাকচুয়ালি এই যে নিচের দিকেতে যখন ধাক্কাটা মারছে এটাই পাখিটাকে উঠতে হেল্প করে, এবং এটাকেই বলা হয় ডাউন স্ট্রোক বা পাওয়ার স্ট্রোক। আর অন্যদিকে ধাক্কা মারার পরই যেটা করে, এরপর দেখো আবার নেক্সট বাতাসটাকে ওইভাবে নিচেতে ধাক্কা মারার জন্য ওকে যেটা করতে হবে, ডানাটাকে ওপরে তুলতে হবে। কিন্তু ডানাটা উপরে তোলার সময় যেটা করে সেটা হচ্ছে ডানাটা পুরো গুটিয়ে নেয়। ডানাটা অ্যাকচুয়ালি কী হবে, যে গুটিয়ে না নিলে যদি ঠিক ওই একইভাবে যদি যেভাবে নিচেতে ধাক্কা মারলো সেরকমই ডানাটা ছড়িয়ে যদি ওপরের দিকে করে, তাহলে কিন্তু ওরা আর এগোতে পারবে না, একই জায়গায় থেকে যাবে। সেই জন্য অ্যাকচুয়ালি যখন ওরা এগোতে যাবে তখন ডানাটা গুটিয়ে নেবে, গুটিয়ে নিয়ে আবার ডানাটাকে উপরের দিকে তুলবে, এবং এটাকে বলছে আপ স্ট্রোক বা যেটাকে বলা হচ্ছে রিকভারি স্ট্রোক। তারপর ডানাটাকে আবার পুনরায় খুলবে এবং ডাউন স্ট্রোক সে অ্যাকচুয়ালি নিচের দিকেতে ধাক্কা দেবে। অর্থাৎ যখন ডাউন স্ট্রোকের পাখিটা ওড়ার সময় যখন ডাউন স্ট্রোক অ্যাকচুয়ালি দেবে, অর্থাৎ নিচের দিকে ডানাটা দিয়ে যখন ধাক্কা দেবে তখন কিন্তু সবসময় ডানাটা পুরো খোলা থাকবে। আর অন্যদিকে যখন আপ স্ট্রোকে যাবে তখন ডানাটা কিন্তু সবসময় গুটিয়ে দেওয়া থাকবে। তাহলে এই মেকানিজমেই পাখি যারা তারা কিন্তু ওড়ে। যেমন এই যে দেখাচ্ছে, দেখো যে পাখিটার ক্ষেত্রে যখন ডাউন স্ট্রোক দিচ্ছে তখন কিন্তু ডানাটা পুরো খোলা আছে, ডাউন স্ট্রোকে পুরো খোলা আছে। কিন্তু যখনই দেখো আপ স্ট্রোকের জন্য বা রিকভারি স্ট্রোকের জন্য ডানাটাকে ওপরের দিকে তুলছে, তাহলে সঙ্গে সঙ্গে দেখো এটা কিন্তু গায়ের কাছে গুটিয়ে এনেছে। এবার গুটিয়ে আনার পর যখন আবার সে অ্যাকচুয়ালি ডাউন স্ট্রোক দিতে যাচ্ছে, ডানাটাকে কিন্তু ওপরের দিকে আনার পর আস্তে আস্তে পুরোটা খুলছে, এবং খোলার পর দেখো তারপরে আবার নিচেতে ডাউন স্ট্রোক দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি ডাউন স্ট্রোকের জন্যই সেটাই তার পাওয়ার স্ট্রোক, যেটাই পাখিকে ওপরের দিকে তোলে। আর অন্যদিকে রিকভারি স্ট্রোক যেটা হয় সেটা হচ্ছে যে জাস্ট ওর ডানাটাকে আগের পজিশানে নিয়ে যাওয়ার জন্য, যাতে সে আবার অ্যাকচুয়ালি একটা পজিশান পায় বা শক্তি পায় যেটা দিয়ে ডানাটাকে নিচেতে ধাক্কা মারতে পারে। এবার এই কাজটা করার জন্য দেখা যায় কিছু মাসেল থাকে, যে মাসেলগুলো অ্যাকচুয়ালি পাখির বুকের সাথে বা যেটা অ্যাকচুয়ালি দেখা যায় যে এদের একদম মাঝেতে, বুকের মাঝেতে যে হাড়টা থাকে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্টার্নাম, এবং এদের যে স্টার্নাম থাকে সেই স্টার্নামটা সামনের দিকে কিছুটা এক্সটেন্ড অবস্থায় থাকে, যাতে ডানার সাথে মাসেলগুলো খুব ভালোভাবে কানেক্টেড হতে পারে। তো এই স্টার্নাম যেটা থাকে তার সামনে এই যে এক্সটেনশানটা, এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে কিল। তো এটাকেই অনেক সময় বলা হয় কিল অস্থি বা কিল অফ স্টার্নাম, যেটা অ্যাকচুয়ালি কী করে, এই ডানার সাথে মাসেলগুলো অ্যাটাচমেন্টের জন্য একটা ভালো সারফেস এরিয়া দেয়, যাতে দেখা যায় খুব সহজে এই মাসেলগুলোর কন্ট্রাকশানে ডানার মুভমেন্টটা হয়। এবার দেখা যায় যে এখানেতে তিনটে টাইপের মাসেল আছে, তার মধ্যে একটা রয়েছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর। অ্যাকচুয়ালি পেক্টোরালিস মেজর আর পেক্টোরালিস মাইনর হচ্ছে এই মাসেলটা। এর সামনের দিকেতে একটা বড় মাসেল থাকে যেটাকে বলছে পেক্টোরালিস মেজর, আর এই পেক্টোরালিস মেজরের ভেতরেতে দেখা যায় পেছনের দিকেতে অ্যাকচুয়ালি আর একটা সরু মাসেল থাকে যেটার নাম হচ্ছে পেক্টোরালিস মাইনর। অ্যাকচুয়ালি ডাউন স্ট্রোক মানে ডানাটাকে নিচের দিকে টানার জন্য এই পেক্টোরালিস মেজর আর পেক্টোরালিস মাইনর যেটা সেটা কাজ করে। আর অন্যদিকে কোরাকো ব্র্যাকিয়ালিস যেটা, সেটা হচ্ছে এইটা, এই যে পাশে যেটা হালকা কালারের যে মাসেলটা দেখাচ্ছে, যেটা দেখো হাড়ের ওপর দিয়ে উঠে আসছে, এই মাসেলটা যখন কন্ট্র্যাক্ট হয় তখন অ্যাকচুয়ালি ডানাগুলো উপরের দিকে ওঠে। অ্যাকচুয়ালি যেটা হয় পেক্টোরালিস মেজর আর পেক্টোরালিস মাইনর যখন কন্ট্র্যাক্ট করে তখন পাওয়ার স্ট্রোক বা ডানাটা নিচের দিকে নামে, আর কোরাকো ব্র্যাকিয়ালিস যখন কন্ট্র্যাক্ট করে তখন ডানাটা ওপরের দিকে ওঠে, অর্থাৎ রিকভারি স্ট্রোকে যায়। তো এখানে দেখো ওইটাই দেখিয়েছে যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কিল, এইটা হচ্ছে যেটা সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর, আর এর পেছনের দিকেই পেক্টোরালিস মাইনরটা থাকে, আর এইটা হচ্ছে কোরাকো ব্র্যাকিয়ালিস। দেখো এইটা এই যে এখানেতে একটা লুপের মতো তৈরি করেছে, তাহলে এটা যখনই কন্ট্র্যাক্ট করবে ডানাটাকে উপরের দিকে তুলবে, আর এইটা পেক্টোরালিস মেজর আর পেক্টোরালিস মাইনর যখন কন্ট্র্যাক্ট করবে তখন ডানাটাকে নিচের দিকে নামাবে। কারণ এটা দেখো ডানার নিচের সাথে আটকানো আছে, এটা ডানার হাড়গুলোর উপরের সাথে আটকানো আছে। তো এইভাবেই ওরা যেটা করে সেটা হচ্ছে ডাউন স্ট্রোক আর আপ স্ট্রোকের থ্রু দিয়ে ওরা যায়। তাহলে যখনই দেখো এরা ডাউন স্ট্রোক দেয় তখন কিন্তু পাখিটা আস্তে আস্তে ওপরের দিকে ওঠে, কিন্তু যখনই আপ স্ট্রোকে যায় তখন পাখিটা একটু নিচের দিকে নেমে যায়।
তাহলে এইভাবে ওরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। এবং পাখির ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, যখন মাইগ্রেটারি বার্ডগুলোকে দেখা হয়, অর্থাৎ যারা কিলোমিটারের পর কিলোমিটার যারা ওড়ে, তারা যখন ওড়ে দেখা যায় পরপর তারা একটা ভি শেপ তৈরি করে সবসময় ওড়ে। এটা অ্যাকচুয়ালি কারণ আছে, কারণ এরোডাইনামিক্সের নিয়ম অনুযায়ী দেখা যায় যে সব থেকে প্রথম যে যায় সেই কিন্তু সব থেকে বেশি ফোর্স ফিল করে বাতাসের। এবার প্রথম যে যাবে সে কী করে, এখানকার এয়ার যেটা সেটাকে কেটে দেয়। তার জন্য দেখা যায় ঠিক এই রকম বরাবর ভি শেপ বরাবর এয়ার প্রেশারটা খুব কম হয়। তার জন্য পরের যে পাখিগুলো রয়েছে তাদের ওড়ার জন্য খুব বেশি প্রেশার দিতে হয় না। এবার এই সামনের জন্য তো তাহলে ক্লান্ত হয়ে যাবে, সেই জন্য ওরা কী করে, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, যে প্রত্যেকেই কী করে কিছুক্ষণ বাদে বাদে একবার খানিকক্ষণ সামনে গিয়ে উড়ে আসে। তাহলে কারোর উপরেই প্রেশারটা পড়ে না, এবং তারা এরোডাইনামিক্সের নিয়ম অনুযায়ী একটা ভি শেপেতে যেহেতু প্রেশার সবথেকে কম হয়, সেই জন্য মাইগ্রেটারি বার্ডগুলো সবসময় ভি শেপ নিয়ে ওড়ে। এবং তুমি ন্যাচারালি দেখবে যখন ফাইটার প্লেনগুলোও অ্যাকচুয়ালি আকাশের মধ্যে ওড়ে, তারাও কিন্তু ওই কারণেই ভি শেপ তৈরি করে ওড়ে। এবং দেখবে সবথেকে বড় যে প্লেনটা থাকে, মানে যার ক্ষমতা সবথেকে বেশি হয়, সেই প্লেনটাই কিন্তু সবসময় আগে থাকে, কারণ সে অনেক বেশি প্রেশার সহ্য করতে পারবে। আর এর জন্যই পরে পরে যেগুলো ভি শেপেতে থাকবে তাদের ক্ষেত্রে ওড়াটা অনেক সহজ হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এবং তাতে দেখা যায় যে ওদের ক্লান্তিটা অনেক কম লাগে। এবার পাখির ওড়ার জন্য যেমন দেখো ডানার মাসেলগুলো একটা খুব ভাইটাল জিনিস, সেরকম দেখা যায় যে তার যে পালক থাকে বা তার যে ফেদার্স থাকে, সেই ফেদার্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ফেদার্সগুলো সবকটায় একে অপরের সাথে আটকানো থাকে। তো এদের মধ্যে দুরকম ফেদার্স থাকে, একটা হচ্ছে রেমিজেস, একটা হচ্ছে রেকটিসেস। অ্যাকচুয়ালি পাখির ডানাতে যে পালকগুলো থাকে সেগুলোকে বলা হয় রেমিজেস। মোটামুটি দেখা যায় যে প্রত্যেকটা পাখির ডানাতে প্রায় 23টা করে বড় পালক থাকে। এইগুলো কি অ্যাকচুয়ালি যে এই বড় যে পালকগুলো থাকে সেইটা কি বলে, সেটা হচ্ছে রেমিজেস। আর অ্যাকচুয়ালি লেজেতে দেখা যায় যে যে পালকগুলো থাকে বড়, সেগুলোকে বলা হয় সেটা হচ্ছে রেকটিসেস। এবার রেমিজেস যে পালকগুলো থাকে সেইগুলো তার ওড়ার জন্য হেল্প করে। প্রত্যেকটা ডানায় প্রায় 23টার মতো করে রেমিজেস অ্যাকচুয়ালি থাকে। এবার তাদের মধ্যে দেখো একদম সামনের দিকের যেগুলো থাকে, সামনের দিকে মোটামুটি 10টাকে বলা হয় প্রাইমারি রেমিজেস। তারপরে 9টা যেটা রয়েছে, এই 9টাকে অ্যাকচুয়ালি বলা হয় সেকেন্ডারি রেমিজেস। আর তারপরের যে 4টে থাকে সেই 4টেকে অ্যাকচুয়ালি বলা হয় টারসিয়ারি রেমিজেস। তাহলে টোটাল দেখা যায় মোটামুটি 23টার মতো রেমিজেস থাকে, কিন্তু এটা পাখির স্পিসিস হিসেবে সামান্য কিন্তু এদিক ওদিক করতেই পারে। তাহলে দুটো ডানায় টোটাল 23 জোড়া বা 23 পেয়ার্স অফ অ্যাকচুয়ালি রেমিজেস সেখানে রয়েছে। আর রেকটিসেস যেটা লেজের যে পালকটা, এটা মোটামুটি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 12টা, কিন্তু এটাও অ্যাকচুয়ালি নাম্বার হেরফের করতে পারে। 10টা থেকে 12টার মতো পালক সেটা কিন্তু বিভিন্ন অ্যাকচুয়ালি স্পিসিসের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। তবে আমাদের এই পালকগুলোর যে কাউন্টিং, যেটা 23 পেয়ার্স আর 12 পেয়ার্স বাই 12 পেয়ার্স নয় 12, এটা বলা হয় সেটা হচ্ছে পায়রার রেসপেক্টে। কারণ পায়রা কি দেখবে একটা মডেল অর্গানিজম ধরা হয়, যে কোনো একটা গ্রুপের ক্ষেত্রে দেখবে এমন একটা অ্যানিম্যালকে নিয়ে আমরা ক্যারেক্টারাইজেশন করি যে অ্যানিম্যালটা ওই গ্রুপের ম্যাক্সিমাম অ্যানিম্যালের ক্যারেক্টারের সাথে মিলে যায়। যেমন দেখবে যে অ্যাকচুয়ালি ম্যামেলস যে গ্রুপটা আছে, মানুষ যে গ্রুপটাতে রয়েছে, সেখানে গিনিপিগ এই অর্গানিজমটাকে নিয়ে দেখবে কাজ করা হয়। তো সেরকমই দেখা যায় কিছু ফ্লাইট ম্যামেলসও আছে যারা অ্যাকচুয়ালি উঠতে পারে। যেমন বাদুড়ের ক্ষেত্রে দেখা যায় যে বাদুড়ের ক্ষেত্রে যেটা হয়, তাদের অ্যাকচুয়ালি ডানা যেটা থাকে সেই ডানাটার মধ্যেতে একটা পাতলা চামড়া দিয়ে এই ডানাটা তৈরি হয়, এটাকে বলা হয় প্যাটাজিয়াম। ঠিক সেরকমই দেখতে পাওয়া যায় যে গ্লাইডিং স্কুইডেল বলে কিছু কাঠবেড়ালি আছে, এরা উঠতে পারে না। এরা যেটা করে, একটা গাছ থেকে যখন অন্য গাছেতে লাফায় তখন কি করে, এরা হাত পাগুলোকে চারদিকে ছড়িয়ে দেয়, আর এদের হাত পাগুলোর মাঝে একটা পাতলা চামড়া দিয়ে কানেক্টেড থাকে। তার জন্য এরা কি করে, কিছুটা ভেসে যেতে পারে, এবং এই ভেসে যাওয়াটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে গ্লাইডিং। এবার অ্যাকচুয়ালি দেখো দুটো টার্ম আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ফ্লাইট মানে হচ্ছে পাখির মতো একদম মাটি থেকে উড়ে যেতে পারবে, মাটি থেকে আকাশের ওপরেওতে উঠতে পারবে। কিন্তু প্যাসিভ ফ্লাইট হচ্ছে এই যে গ্লাইডিং যে ঘটনাটা, এরা কি করে মাটি থেকে উঠতে পারে না। একটা উঁচু গাছ থেকে লাফিয়ে যখন আর একটা গাছেতে যায়, বা একটা উঁচু গাছ থেকে লাফিয়ে যখন নিচেতে নামতে যায়, তখন এরা হাত পাটাকে চারদিকে ছড়িয়ে দিলে কিছুটা তারা কিন্তু ভেসে যেতে পারবে, কিন্তু পাখির মতো উঠতে পারবে না।
তো সেই ফ্লাইটটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে প্যাসিভ ফ্লাইট। তাহলে দু রকম ফ্লাইট রয়েছে, একটা রয়েছে অ্যাক্টিভ ফ্লাইট আর একটা রয়েছে প্যাসিভ ফ্লাইট। এবার চলে আসছি যেটা, সেটা হচ্ছে আমাদের যে লোকোমোশন, যেটা সবথেকে অ্যাডভান্স অর্গানিজমের লোকোমোশন, হিউম্যান লোকোমোশন। এবং আমাদের লোকোমোশন যেটা হয় সেটা পুরোটাই কিন্তু মাসকুলার মুভমেন্ট এবং মাসেল কন্ট্রাকশনের জন্যই গোটা মুভমেন্টটা হয়। কারণ আমাদের অ্যাকচুয়ালি মুভমেন্টের জন্য যেটা হয় সেটা হচ্ছে বোনসের মুভমেন্ট অ্যাকচুয়ালি দরকার, এবং বোনসগুলোকে একটার সাপেক্ষে মুভ করায় যে সেটা হচ্ছে মাসেল সিস্টেম। এবার হিউম্যান লোকোমোশনের কথা যখন আমরা বলছি যে এক জায়গা থেকে আমরা যখন এক জায়গায় যাই, তো আমাদের যেটা হয়, আমাদের দেখবে অ্যাকচুয়ালি বলা হয় বাইপেডাল গেট, মানে আমাদের যে পশ্চার বা আমাদের যে দাঁড়ানোর যে ভঙ্গিমা, সেখানে কি হয় যে আমরা দু পায়ের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই। তো যখনই অ্যাকচুয়ালি যেতে যাব, ধরো কোনো একটা একদিক থেকে একদিকে যেতে যায়, ধরো যেটা করা হয় সেটা হচ্ছে প্রথম দেখো যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে যে কোনো একটা পা, ধরো এই পাটাতে আমরা সামনের দিকে দিয়েছি এবং এই পাটা গোড়ালিটা অ্যাকচুয়ালি দেখো এইখানেতে টাচ করে আছে, নি যেটা রয়েছে সেটা এখানেতে অ্যাকচুয়ালি দেখো টাচ করে রয়েছে, এই সরি হিল যেটা রয়েছে আমাদের পায়ের সেটা এখানেতে টাচ করে রয়েছে, মাটিতে টাচ করেছে। এবার দেখো সেই অবস্থায় আমি এই দিকের পাটা তুলছি। এবার পাটা তোলার সময় যেটা হয় দেখো, সবার প্রথম যে পাটা আমি তুলছি, পাটার গোড়ালি যেটা, এই গোড়ালিটা সবার প্রথম তোলা হচ্ছে, কিন্তু এখনও দেখো টো বা আঙুলের সামনের প্রান্তটা কিন্তু অ্যাটাচ রয়েছে, শুধু গোড়ালিটাকে এখানে তোলা হচ্ছে। এখনও কিন্তু বডির মধ্যে দেখো ডবল সাপোর্ট রয়েছে, দুদিকেই সাপোর্ট আছে। এবার আস্তে আস্তে দেখো এই গোড়ালিটা আরও উঠছে, আর হাঁটু যেটা, এই হাঁটুটা কিন্তু ভাঁজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই নি রিজিয়ানটা দেখো ভাঁজ হয়ে যাচ্ছে। এবার এরপর যেটা হচ্ছে যে আস্তে আস্তে নেক্সট যেটা আমরা করলাম যে এই পাটাকে আস্তে আস্তে দেখো গুটিয়ে নিয়ে চলে আসছি, এবং যখনই পাটাকে ধীরে ধীরে দেখো গুটিয়ে নিচ্ছি, যে এই পাটাকে তুলছি, এখন কিন্তু দেখো সিঙ্গেল সাপোর্ট রয়েছে। এবার এই পাটাকে গুটিয়ে নিয়ে আমরা কিন্তু সামনের দিকেতে বাড়িয়ে দিচ্ছি, এবং যখনই দেখো এই পাটাকে আমরা সামনের দিকে নিয়ে আসছি, অর্থাৎ বাঁ পাটাকে যখনই এগোচ্ছি, তখন ডান পায়ের ওপরে দেখো আস্তে আস্তে কিন্তু প্রেসারটা বাড়ছে। দেখো এখানেতে সবার প্রথম প্রেসারটা জাস্ট এলো, আরও বাড়ছে, এখানে পুরো প্রেসারটাই কিন্তু অ্যাকচুয়ালি এই ডান পায়ের ওপর। এবার বাঁ পাটাকে আমি কি করলাম, এগিয়ে দিলাম, যখন এগোচ্ছি তখনও দেখো প্রেসারটা এখান থেকে আস্তে আস্তে এবার এই পায়েতে শিফট হচ্ছে। এবার যখনই এই পাটা দেখো টাচ করছে, তখন টাচ করার সময় সবার প্রথম কিন্তু দেখো গোড়ালিটাই টাচ করলো, ঠিক আছে, যেই গোড়ালিটা এখানেতে টাচ করে গেল, আবার দেখো ডবল সাপোর্টে চলে এলো। এরপর একই জিনিস আবার দেখো মুভমেন্টে দেখাচ্ছে যে নেক্সট যেটা হচ্ছে লেফট পার যেটা রয়েছে সেইটা দেখো পুরোপুরি টাচ করলো। এবার দেখো অ্যাকচুয়ালি রাইট লেগ যেটা ডান দিকের পাটার আবার একই রকম হচ্ছে, গোড়ালিটা সবার প্রথম মুভমেন্ট উঠছে, এবং তারপর দেখো হাঁটু ভাঁজ হলো, হাঁটু ভাঁজ হওয়ার পরই আমরা বডির প্রেসারটা এখানে দিয়ে দিলাম, এবং তখন দেখো রাইট লেগ যেটা রয়েছে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে যখনই দেখো কোনো একটা পা এগোতে যায়, তাহলে সবার প্রথম দেখো এর গোড়ালিটা ওঠে, তারপর যেটা হয় সেটা হচ্ছে হাঁটু ভাঁজ খায়, তারপর এর আঙুল যেটা টোর যেটা সেটা উপরে ওঠে, এবং তারপরেই যেটা হয় উল্টো পায়েতে দেখো গোটা প্রেসারটা অ্যাপ্লাই করা হচ্ছে। এই অবস্থাতে এই পাটাকে সামনের দিকে ফেলা হচ্ছে, এবং সামনের দিকে যখন ফেলা হচ্ছে সবার প্রথম কিন্তু গোড়ালিটাই সবার ফার্স্টেতে পড়ছে, এবং তারপর কিন্তু পায়ের আঙুলটা এসে পড়ছে, এবং যখন এখানকার আঙুলটা এসে পড়ছে তখন অন্য পাটার আবার কিন্তু গোড়ালিটা উঠছে, এবং সেইভাবে আবার দেখো হাঁটু ভাঁজ খাচ্ছে, এবং তারপর এই পাটার ওপরে প্রেসারটা আসছে, অন্য পাটা তখন এগোচ্ছে। তাহলে এইভাবে অল্টারনেটিভলি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি, এবং যখন মুভ করতে চাই, যখনই দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি, যে মুহূর্তে একটা দেখো আমাদের হাইট যেটা, হাইটটাকে যদি দেখা হয় তাহলে কিন্তু দেখা যায় যে সেটা বাড়া কমা করে। যখনই আমরা অ্যাকচুয়ালি কোনো একটা বডির একটা পায়ের ওপরে টাচ করে যখন আমরা এগোতে যাই, তখনই কিন্তু বডির হাইটটা মানে অ্যাকচুয়ালি দেখো এই হাইটটা যেটা সেটা বাড়ে, আবার তারপর কিন্তু কমে। অর্থাৎ যখন আমরা দেখো এখানেতে দুটো পায়েতে ডবল সাপোর্ট যখন পাই তখন আমাদের হাইটটা কিন্তু একটু কমে যায়, আবার যখন এগোতে যায় তখন ওই যে দেখো একটা পা এরকম উঠে গেছে আর একটা পায়ের ওপরেতে ওয়েটটা রয়েছে,
সেই সময় দেখা যায় আমাদের হাইটটা কম্পারেটিভলি বাড়ে। এইটা মোটামুটি একটা আউটলাইন করা হয় যে হাঁটার জন্য আমরা ব্যবহার করি। আর এটা ছাড়াও দেখা যায় আমাদের যেহেতু মাসকুলার মুভমেন্ট, আমরা হাঁটা ছাড়াও যেটা করতে পারি সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখবে সাঁতার কাটতে পারি, এবং সেখানে দেখা যায় পায়ের মাসেলের থেকেও আরও ইম্পর্টেন্ট যেগুলো হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে হাতের মাসেলগুলো। কারণ সাঁতার কাটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি মাথা ভাসানো, কারণ আমাদের বডি বাকি যেটা রয়েছে সেই বডিটা অ্যাকচুয়ালি দেখা যায় যে তার ওয়েটের রেসপেক্টে তার ভলিউমটা অনেক বেশি, কিন্তু মাথার ক্ষেত্রে তার ওয়েটের মানে রেসপেক্টে ভলিউমটা অনেক কম, সেই জন্য মাথাটাই ডুবে যায় জলেতে পড়লে। তো সেই জন্য অ্যাকচুয়ালি সাঁতার কাটা মানে হচ্ছে মাথাটা ভাসানো। এবার মাথার কাছে যেহেতু হাতটা রয়েছে সেই জন্য হাতের মুভমেন্টটা কিন্তু খুব বেশি সেখানে প্রয়োজন হয় সাঁতার কাটার জন্য। এবার আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার জন্য যেটা কাজে লাগে সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম, এবং এই প্রত্যেকটা জায়গায় স্কেলিটাল সিস্টেমের দেখো এক একটা পার্ট যে মুভ হচ্ছে এদের মাঝেতে প্রত্যেকটা বোনসের মাঝে কিছু কার্টিলেজ আছে, যার জন্য কি হয় অ্যাকচুয়ালি বোনস যখন একটা রেসপেক্টে একটা মুভ করে তখন সেটাকে ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে, সেটা হচ্ছে কার্টিলেজ। এবং এখানে একটা ফ্লুইড থাকে যে ফ্লুইডটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড, যেটাই মুভমেন্টের জন্য হেল্প করে। তো আমরা আমাদের বডির মধ্যেতে বিভিন্ন পোর্শনেতে বিভিন্ন রকমের মুভেবল জয়েন্ট আছে, সেই জয়েন্টগুলো সম্পর্কে আমরা একটুখানি পড়বো। এবার যেমন দেখো মুভেবল জয়েন্টের মধ্যে একটা রয়েছে প্লেন জয়েন্ট, মানে হাড়গুলোর মাঝখানটা হচ্ছে পুরোপুরি প্লেন। যেমন দেখতে পাওয়া যায় দেখো ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ড যেটা রয়েছে সেই ভার্টিব্রাল কলামের মাঝে মাঝে যেটা থাকে সেটা হচ্ছে প্লেন জয়েন্ট। সেকেন্ড হচ্ছে হিঞ্জ জয়েন্ট, মানে কবজা যেরকম টাইপের হয় দরজা ঠিক সেরকম। তো সেই রকম টাইপের জয়েন্ট দেখতে পাওয়া যায় অ্যাকচুয়ালি এই হিউমেরাসের সাথে এই যে রেডিয়াস আনলার যে জয়েন্ট এটা, বা আমাদের হাঁটুর যে জয়েন্ট, ঠিক আছে, এই জয়েন্টগুলো কি হয় দরজার কবজার মতো, যে পুরোপুরি দেখো এই হাড়টার রেসপেক্টে এই হাড়টা সেটা দেখো বেন্ড হতে পারে, এবং সর্বোচ্চ যেটা হতে পারে সেটা হচ্ছে দেখো এই একটা রেসপেক্টে আর একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে পারে, কিন্তু তার থেকে বেশি অ্যাঙ্গেল তৈরি করতে পারে না। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিঞ্জ জয়েন্ট। বল সকেট জয়েন্ট যেটা একদম ঠিক এইখানটাতে থাকে, আর একটা হচ্ছে এই কোমরের মধ্যেতে থাকছে এই জায়গাটা, এই যে এই বড় যে হাড়টা যেটা ফিমার, এটা এই যে কোমরেতে আটকে আছে এইটা। তো এগুলো হচ্ছে কি হয় দেখো এখানে মাথাগুলো বলের মতো আর ভেতরটা হচ্ছে সকেটের মতো, যার জন্য কি হয় যে এই জয়েন্টগুলো পুরো 360 ডিগ্রি রোটেট করতে পারে। হাতটাকে যেমন আমরা দেখবে পুরো 360 ডিগ্রি ঘোরাতে পারি। অন্যদিকে স্যাডেল জয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাগুলোতে থাকে। আমাদের হাত যেগুলো রয়েছে এই হাতের ক্ষেত্রে এই হাড়গুলোকে অ্যাকচুয়ালি বলে কার্পেল, এই কার্পেলগুলোর মধ্যে থাকে, যার জন্য দেখবে হাতের যে জয়েন্ট যেটা রয়েছে সেটা দেখবে ওপর নিচে আমরা অনেক বেশি মুভ করতে পারি, কিন্তু ডান দিক বাঁ দিক কম্পারেটিভলি কম মুভ করতে পারি। তাহলে এটা যেমন দেখো একদম 360 ডিগ্রি রোটেট করা যাচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু ওরকম হচ্ছে না যে ওপর নিচেটা অনেক বেশি মুভ হচ্ছে কিন্তু ডান দিক বাঁ দিক মুভ হয়, কিন্তু সেখানেতে যেটা করা হয় দেখো ডান দিক বাঁ দিক মুভ হলেও সেটা কিন্তু কম হয়। যেমন এখানেতে দেখো ওপর নিচে মানে অ্যাকচুয়ালি হিঞ্জ জয়েন্টে কি হয় ওপর নিচে মুভ করা হয়, কিন্তু ডান দিক বাঁ দিক তুমি মুভ করতে পারবে না। এখানে ডান দিক বাঁ দিক মুভ করা যায় কিন্তু কম, তো সেই জন্য এটাকে বলছে স্যাডেল জয়েন্ট। পিভট জয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি দেখা যায় এই যে ধরো এখানেতে বলা হলো যেটা ধরো হিউমেরাস, রেডিয়াস আনলা, এখানে ফিমার, টিবিয়া ফিবিউলা। এবার এই টিবিয়া ফিবিউলা বা এখানে রেডিয়াস আনলা এই হাড়গুলো একটা আর একটা রেসপেক্টে দেখা যায় যখন যে জয়েন্টটা থাকে সেটা হচ্ছে পিভট জয়েন্ট। দেখা যায় এর মাথাগুলোতে যদি হাত দিয়ে ফিল করা হয় তাহলে দেখা যায় যে যখন আমরা হাত মুভ করি তখন এইটার মাথাটা ধরো এখানেতে অ্যাকচুয়ালি ধরো রেডিয়াসের মাথাটা যে ডিরেকশানে মুভ করে আনলার মাথাটা কিন্তু ঠিক তার বিপরীত ডিরেকশানে মুভ করে, অর্থাৎ একটার মুভমেন্ট যেদিকে হবে অন্যটার মুভমেন্ট উল্টো দিকে হবে। তো এই ধরনের মুভমেন্টটা যেটা হয় সেইটাকে অ্যাকচুয়ালি হচ্ছে পিভট জয়েন্ট। আর এলিপসয়েড জয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল, সেটা আমাদের মাথার এখানটাতে থাকে, যেটা দেখবে স্কাল বোনটা ভার্টিব্রাল কলামের একদম মাথাতে বসানো থাকে। ভার্টিব্রাল কলামের একদম সব থেকে ওপরের যে বোনটা থাকে এটাকে বলে অ্যাটলাস।
তো এখানেতে যেটা বসানো থাকে দেখবে মাথাটা সামনে পেছনে অনেক বেশি মুভমেন্ট হয়, ডান দিক বাঁ দিক কিন্তু কম্পারেটিভলি কম মুভমেন্ট হয়। তো এটাই হচ্ছে ইলিপসয়েড জয়েন্ট, কারণ অ্যাকচুয়ালি মাথাটা যখন ঘোরাবো আমরা ঘাটটা সোজা রেখে মাথাটাকে যদি ঘোরায় তাহলে দেখবে একটা ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার পথে কিন্তু মাথাটা ঘুরবে। তো সেই জন্য ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে এলিপসয়েড জয়েন্ট। আর দেখা যায় যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলো আরও কতগুলো টাইপ হয়। একটা হচ্ছে যে এইটা হচ্ছে ভার্টিব্রাল কলাম, এইটাকে বলা হয় বডি অ্যাক্সিস। এবার দেখা যায় বডির মধ্যে কিছু মাসেল আছে, যে মাসেলগুলো এই যে হাত পা এগুলোকে কি করছে এই বডি অ্যাক্সিসের কাছে আনতে হেল্প করে। যে মাসেলগুলো বডি অ্যাক্সিসের কাছে আনতে হেল্প করে সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ফ্লেক্সান মাসেল। যে মাসেলগুলো অ্যাকচুয়ালি বডি অ্যাক্সিস থেকে এই হাত পাগুলোকে দূরে নিয়ে যেতে হেল্প করে, মানে যদি আমরা হাতটাকে দূরেতে সরাই তাহলে তখন সেগুলোকে বলা হয় এক্সটেনশন মাসেল। আর দেখা যায় এই হাতের মধ্যে যে মাসেলগুলো থাকে, যেটা ধরো এই জায়গাতে থাকার জন্য টোটাল হাতটা অ্যাকচুয়ালি মানে 360 ডিগ্রিতে রোটেট করতে পারছে, তাহলে সেই জন্য ওইটাকে অ্যাকচুয়ালি বলে সেটা হচ্ছে রোটেটার মাসেল। তাহলে একটা রয়েছে দেখো ফ্লেক্সান মাসেল, একটা রয়েছে এক্সটেনশন মাসেল, আর যেটা রয়েছে সেটা হচ্ছে রোটেটার মাসেল। তাহলে এই রকম টাইপেরই বিভিন্ন মাসেল অ্যাকচুয়ালি রয়েছে, যে মাসেলগুলো দেখবে আমাদের হেল্প করছে। তাহলে অ্যাকচুয়ালি ফ্লেক্সান, এক্সটেনশন আর রোটেশন। এখানে একটা জিনিস বলি, ফ্লেক্সান বলতে মেনলি বোঝানো হয় সেটা হচ্ছে একটা হাড়ের রেসপেক্টে আর একটা হাড়, মানে এই যে হাতটা যখন ভাঁজ করছি এটাও কিন্তু ফ্লেক্সান মুভমেন্ট, ঠিক আছে। আর অন্যদিকে হাতটা যখন ছেড়ে দিচ্ছি তখন সেটা হচ্ছে এক্সটেনশন মুভমেন্ট। আর মেনলি বডি অ্যাক্সিসের সাথে যখন মুভমেন্টটা হয় তখন ওটাকে বলা হয় যে বডি অ্যাক্সিসের কাছে এলে ওটাকে বলা হয় অ্যাবডাকশান, আর দূরে নিয়ে গেলে ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাডাকশান। মানে এটা একটা স্পেশাল টার্ম ইউজ করা হয়, কিন্তু ফ্লেক্সান এক্সটেনশন বলতে যেটা বোঝানো হয় যে দুটো বোনস কাছাকাছি এলেই সেটা হচ্ছে ফ্লেক্সান, আর একটা বোনের থেকে একটা বোন দূরে গেলেই সেটাকে বলা হয় এক্সটেনশন। এবার এখানেও দেখো বোনসের কাছাকাছি আসছে, এটাও অ্যাকচুয়ালি ফ্লেক্সান এক্সটেনশন বটে, কিন্তু যেহেতু ভার্টিব্রাল কলামের রেসপেক্টে বলা হয় সেই জন্য এটা একটা স্পেশাল টার্ম ইউজ করা হয় বডি অ্যাক্সিসের রেসপেক্টে। সেটা হচ্ছে কাছে বোনসটা যখন অ্যাকচুয়ালি মুভ করে দেখা যাচ্ছে যে ভার্টিব্রাল কলামের কাছে আসছে তখন এটাকে বলা হয় অ্যাডাকশান, আর যখন এটা দূরে সরে যায় তখন সেটাকে বলা হয় অ্যাবডাকশান। তাহলে এরকম কতগুলো মুভমেন্ট দেখা যায় মাসেলের রেসপেক্টে। মাসেলেরও এরকম ক্লাসিফাই করা হয়, যেমন বোনসের ক্লাসিফিকেশান করা হচ্ছে। সেটা হচ্ছে দেখো যে ক্লাসিফিকেশান মানে যে পার্টগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্লেক্সান, এক্সটেনশান, অ্যাডাকশান, অ্যাবডাকশান এবং রোটেশান। তো এই কটা অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের মাসেল আমরা দেখতে পাই, এবং তার সাথে সাথে বিভিন্ন সাইনোভিয়াল জয়েন্ট বা অ্যাকচুয়ালি মুভেবল জয়েন্ট সেগুলো আমরা দেখতে পাই, যে মাসেলগুলো এবং যে জয়েন্টসগুলো অ্যাকচুয়ালি আমাদের মুভমেন্টে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তনে তারা হেল্প করছে।